আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের মাফিয়া কিং রাশেদকে তার গ্যাংয়ের কলিডাররা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি, অথচ সে আজ মৃত। গরিবদের মাফিয়া ছিল সে। বাংলাদেশের মাফিয়া কিংয়ের বাইরে দেশগুলো যেমন পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া ইত্যাদি দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। গোপনীয় তথ্য থেকে একটি খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংকে হত্যা করার পিছনে বাইরের দেশে কোনো এক মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ার ক্রুরা মিলে সবার উপর অত্যাচার করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া কিং তৈরি করলো তার ছেলে রাশেদকে সবাই চিনে। সে কতটা শক্তিশালী, আর সে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে। তাকে কিভাবে মারলো? এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশেদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছে ষড়যন্ত্র হয়, যা সে টের পায়নি। আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করব এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে, তার কি হবে? আর আর আরও তার সাথে আরও বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নেব। রুদ্রকে ঢাকা শহর দিয়ে দেব। সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস বস, মহাবিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, বাদশাহ সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়ে সাথে সবাই ভয় পেতে শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে, যেখানে সব শহরে বড় বড় ডন, মাফিয়া, গ্যাংস্টাররা রয়েছে। তুই কি বলতেছিস? তোর ধারণা আছে? রোকেয়া ডেভিডের গার্লফ্রেন্ড। আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া ইউল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশাহ। আমি বাদশাহকে পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলেও তেমন পারদর্শী নয়, আর বাদশাহ যেমন তার শক্তি তেমন তার চিন্তা ভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর বাদশাহ পিছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশাহ দেশের বাইরে থেকে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশার চেহারাও 3 থেকে 4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশের এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশাহ দ্য মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবাই যায় না বাদশাহ কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেও খতম করে দেব। বস, আমি এইমাত্র কানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানেই যায় না কেন সেখানে ঝড় উঠিয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও, আই সি। পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও। তুমি নিশ্চয়ই বলোনি যে বাদশা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশা এই দেশে আসলে হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারবো। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে জ্বর উঠাতে, দেখি কি জ্বর উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আপনাদের ইনফরমেশন মতো কালকের মধ্যেই মাফিয়া কিং এখানে চলে আসবে, আর তাকে এই দেশে মাত্র 3জন লোক, কিন্তু তারা কারা আমরা জানি না। এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করব।
সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাহী আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিংয়ের হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুর আরও হিংস্র হবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখানে থেকে বাদশাহ এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিয়ে, সাথে মাফিয়ার লোকেরাও আছে। কারণ বাদশাহ এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাহকে আজ পর্যন্ত কেউ দেখেনি, 3 থেকে 4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিসান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে? জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমার নাম ধরে ডাকবি? আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাদশা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস, তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছি। বাদশা কোনো বিপদে ভয় পায় না, বাদশা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আপু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে? তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই, রাশেদ ভাই আর আঙ্কেল তো আমার পরিবার বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচেও থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করেছিলি, আর পরিমাণে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, এবার দেশে যাই, সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশা দ্য কিং এর হিংস্র সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতা দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক। মাফিয়ার ক্রুরা তোদের আজরায়েল আসতেছে। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম, তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসতেছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। এদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশাহ দা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশাহ যে দেশে যায়, সেই দেশে কমপক্ষে হলেও 500 এর মতো লাশ পড়বে। সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ যে কেউ হতে পারে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টের পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশাহ যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড করেছে। সিকিউরিটি অনেক কড়া, সবাই ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশাহ আর জিসান ছদ্মবেশ নিয়ে দেশে আসলো। জিসানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশাহ ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পর যখন বাদশার ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, আপনার নাম? বাহ, ভীষণ ভালো নাম, রাকিব। এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশাহ আর জিসান এয়ারপোর্ট থেকে বের হলো। বাদ, আই মিন রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। আম্মুকে খুব মিস করি। এখন খেলা শুরু করতে হবে। বাদশাহ তার ফোন দিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিকে ওদিকে দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশাহ এই দেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাহকে এই দেশে আসার আটকাতে পারলো না। বাদশাহর মুখে আবার পৈশাচিক হাসি ফুটে উঠল। বাদশাহর সামনে 2টি গাড়ি থামলো। গাড়ি থেকে 2 জন লোক নামলো, যাদের দেখে বাদশাহর মুখে হাসি ফুটে উঠল। লোক দুইটি বাদশাহ আর জিসানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশাহ আর জিসান 2টি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুইটি থেমে গেল ঢাকার বাইরে জঙ্গলের মাঝখানে, একটি বিশাল একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশাহ আর জিসানের সাথে সেই 2 জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়া ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা। আমরা ভালো থাকি কিভাবে? রাশেদের ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা এখনো খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছা মতো কাজ করার শুরু করেছে। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানোস আর আমাদের সাথে দেখা করার কতটা রিস্কের কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নিবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই।
এখন বল আমার ভাইকে কারা মেরেছে। প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলে ল্যাপটপে একটি পেন ড্রাইভ কানেক্ট করলো, তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডার আর বর্তমান মাফিয়া কিং সে হতে চায়। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের পিএ। তাছাড়া রুদ্র আছে যে ডেভিডকে অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিয়েছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবর হিসাবে। আর ভাই বাহিরের দেশের দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান, চায়নার ডন কিং জং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে যারা ডেভিডকে সাহায্য করেছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতে পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসে পড়েছেন, তখন থেকে সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশা দ্য মাফিয়া কিং ইজ নো ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখনো আমাদের চোখের সামনেই ভাসছে। আসলে ভেবে দেখ ভাইয়া, আমার আপন ছিল, আর মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলা পেলেরা ছাড়া কেউ জানে না। আর তুই যদি বাদশা দ্য মাফিয়া কিং এর পরিচয় নিয়ে যাস তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির রুদ্রর চেলাপেলাদের কোথায় পাবো? ভাই ওর চেলাপেলারা বেশি ভাগই কলেজে বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকায় ভার্সিটিতে গেলে ওদের দেখার পাবেন। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেল। রাহুল, সাব্বির আর জিসান বাদশার এক কথা কিছু বুঝতে পারলো না। বাদশা কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশার কথা শুনে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই ঢাকায় কি আপনি কি করবেন? এটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস। বাদশা বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশাকে জিসান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশা আর জিসান বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো বাদশার কাছের লোক, যারা কখনো বাদশার জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটি ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়া কোলিডার, কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে, সাথে দেখা করে নাই। ঢাকা শহরে রুদ্রের চেলাপেলাদের আড্ডাখানা অর্থাৎ ঢাকা ভার্সিটি, যেখানে গিয়ে বাদশা অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশা ছদ্মবেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খ্যাত খ্যাত লাগছে। বাদশা জিসানকে ভালোভাবে যেতে বলল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশনের হিরো আলমের গেটআপে যাচ্ছে। যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারদিকে গুন্ডা টাইপের ছেলে মেয়েতে ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল।
ওই খ্যাত, এইদিকে আয়। পিছনে তাকিয়ে দেখলো একটা বখাটে গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই বয়রা, আমাদের কথা কি কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার ভাই রে? না ভাই, আমি কোনো ভাই না, আমি তো আপনাদেরই ভাই। বলছিলাম আপনারা তো ভুল বুঝছেন। মাহিম কোনো কথা না বলে বাদশার গালে 2টা থাপ্পড় দিল ঠাস করে। বাদশার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত দুটো মুঠ করে রেখেছে। বখাটেরা তো জানে না বাদশা চাইলে ওদের মারতে 2 মিনিটও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। আরে দোস্ত, থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সে মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। একটি মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাদশা আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাদশার এসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনি দেখে নেন। মেয়েটি কাগজ নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাদশাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাদশা এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাদশা বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। শালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাদশা পিছনে তাকিয়ে দেখলো বখাটেরা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছু করিনি, আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যা কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কিয়া। এইরকম ক্ষেত মার্কা ছেলে তো রুম ডেট মানেই জানি না। এই, তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? কথা শুনতে বোঝা যাচ্ছে যে ভদ্রঘরের মেয়ে। আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাদশার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিসফিসিয়ে বলল, তবুও বাদশা শুনে ফেলল। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুমটা দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাদশা ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাদশা একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের স্যার আসার পরপর সবাই রুমে গিয়ে ঢুকলো। কেয়ার মিলেও আসলো। বাদশা অবাক হলো যখন সেই বখাটেরদের গ্রুপও ক্লাসে গেল, আর বখাটেরাও বাদশাকে দেখে অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে স্যার আসলো, এসে বাদশাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে, তুমি কে আর এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু না বলতে দিয়ে মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসে স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তা এইভাবে ক্ষেত হয়ে সেজে আসছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়তে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথা বাদশা খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই আমার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাদশা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকেও দেখা যাচ্ছে। বাদশা যখন জিসানের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং বাদশার কাছে আসলো। কিরে, তোর দেখি জবান বেশি চলে।
তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস আর আমরা কি ঘাস কাটতে আসি? সেটা তোমরাই জানো। কিরে তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলতেছে। এখন আমাকে যেতে দাও। বলে বাদশা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক নিয়ে বাদশার পিঠে একটা বাড়ি মারল। হকি স্টিকটা ভেঙে গেল আর বাদশা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল, অথচ বাদশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাদশার কাছে এইসব অ্যাটাক কিছু না। বাদশা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাস গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল, যে গাড়িতে জিসান আগে থেকেই ছিল। কিরে তুই ওদের কিছু বলছি না কেন? এখন তো খেলা শুরু হলো মাত্র, তুই শুধু দেখ আগে আগে হোতা হে কিয়া। শোন, আজ একটা খবর পেলাম যে ওই মাহিমি হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি নিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? ভাই, খারাপটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাফিয়া নামের একজন মাফিয়ার আছে, যে রোদ্রুপের বিশেষ লোক, আর তাকে কোনো মতে রাগিয়ে তুললে পারে রোদ্রুপ তার গর্ভ থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য টপ বানাতে হবে। রুদ্র নামের বোয়াল মাছকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙরকে ধরতে পারবো। ভাই, শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করেছে তাদেরকেও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলেছে। ওদের এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোন। দীপ এখনও জানে না যে আমরা কেন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর ভার্সিটিতে পড়াশোনার দিন একটা বড় অনুষ্ঠান হবে। সেদিন রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসাবে আসবে। কিন্তু রোদ্রুপ কোনো ভার্সিটিতে আসবে কেন আসবে? বাদশা একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থানে বসে আছে। তারা জানে বাদশার এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছু লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কি? রাত 8টার দিকে বাদশা আবার ফ্ল্যাটে আসলো। বাদশা ভিতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইস, কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার মাইন্ড প্ল্যান। বাদশাদা মাফিয়া কিংয়ের মাস্টার মাইন্ড প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বলল না। সবাই জানে বাদশা এখন কিছু বলবে না। সকালবেলা জিসান, সাব্বির, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে, সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করস কে? রাহুল, কি হয়েছে? টিভিতে দেখ কি হচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুদ্রের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। আপনাদের প্রশ্ন মাহিমের খুনি দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে, Nobody can mind me. Rudro, I challenge you, if you have guts then come in the varsity and find me. I am always ready. কে এভাবে লিখতে পারে? এখন সেটাই প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশার দিকে তাকায়। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশাও ঘুম থেকে উঠে গেছে। বাদশা, তুই এই খুন করেছিস? ভাই, ছাড়া এরকম হিংস্রভাবে কেউ খুন করবে? ভাই, একবার বলতে পারতেন, আমরাও খেলা খতম করে দিতাম। আপনি এত কষ্ট করলেন কেন? তোদের একজনেরও প্রশ্ন দিতে পারবো না, কিন্তু একটা কথা বলবো যে বাদশা ডিড গেম ইজ অন। এইদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাই করেছে। ভাই, আমি পুরোপুরিভাবে শিওর যে এই খুন বাদশাই করেছে, আর এবার আমাকে করবে।
আহা রুদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? আর আমার মনে হয় না বাচ্চাও এই ভুল করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে ভার্সিটিতেই রুদ্র ওই খুনিকে খুঁজে পাবে। আর রুদ্রের হাতে যদি ওই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? ম্যাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাদশাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাহ মাহিমের খুন নাকি? কেউ দেখেনি ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3 জন বাংলাদেশি মাফিয়া করিডোরেই ওকে দেখেছে। আর কানাডার ডনের কথা মতো বাদশাহর সাথে আরও। আগামীকাল তো ওই ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, এখানে দীপ বিশেষ অতিথি হিসেবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকেও তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাচ্চাকে সাহায্য করছে, আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি, আমার প্ল্যান মতো চলবে, তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এইদিকে জিসান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাওয়ার কি আছে? না, এমনি চল। জিসান ভার্সিটিতে চলে গেল আর বাদশা আবার গেল ঋত্বিক স্টাইলের হিরো আলম ভার্সনে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনে ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? বাদশা সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারের চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার ওই ক্যান্টিনে যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লাট বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মারলো না, মাহিম একবারে খারাপ লোক। তার মৃত্যুতে কেউ করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকুই করছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এসব বিষয়। আমরা কথা বলছি, এমন সময় মিলি আর কিয়া আসলো আমাদের কাছে। কি রে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলেছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। ও জানো মিলি আপু, আমার কেয়া আপু, রকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাদশা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কি রে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করবি রে? তা আপনারা না জানলেও চলবে। তোর মুখ বেশি চলতেছে কিন্তু। আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে,
যার একটা ছোট দোকানে লোক লাগবে, তাই সজীব ভাইকে সেই ব্যাপারে বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলে যখনই উঠতে যাব, কেউ আমার হাত ধরে আবার চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও? আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিব কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশা এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাই যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফিরে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সে খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ইউনিভার্সিটিতে? আমার মতো খেয়ে তারপর ফ্রেন্ড? কেন? উইল ইউ বি মাই ফ্রেন্ড? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব করবেন কেন? দেখো, সেদিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিমি। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চিত কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সে সময় জিসান আসলো। রাকিব, কি করছো এই জায়গায়? বাদশা জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশা যে একে অপরকে চিনে এটা কেউ না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চিনো নাকি? না, আসলে কালকের ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানে পরিচয়। ও তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জিসান আর চোখে তাকায়, কারণ বাদশা কোনোদিনও মেয়েদের সাথে মেশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলে বাদশা চলে গেল। পরের দিন সকালে আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? আবার ওর সাথে বডিগার্ডও থাকবে। আমি খবর নিয়েছি আজকে অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাদশা? বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধ নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশাকে আর জিসানকে এখনো দেখতে পারিনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটির প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাদশা, তুই কোথায়? তুই না বলেছিলি যে এই ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এইসব? বাদশা এখানে কে আসবে? তুই জানিস না বলে কথাটা বললি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতেই ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্র পিছু পিছু ওর লোকেরাও, দীপ আর ভার্সিটির ছেলেমেয়েরাও এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই।
রুদ্রকে আগেই বাদশা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাদশা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্র আস্তে আস্তে চোখ খুলে সে আশেপাশে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশার মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু। আমার মৃত্যু? তাও আবার তুই? আমি নিজেই মৃত্যু ফ্যাক্টরি, আর তুই আমাকেই মরার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দিব। খোল আমাকে। কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশা দ্য মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। ভাই আমাকে মাফ করে দিন, আমি কিছুই জানি না। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়ারা করেছে। ভাই আমি সত্যিই কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু দুটো প্রশ্ন করব, যদি সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই আমি জানি না। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। তা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে, এবং এই শব্দ যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটির অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাক্সার হিংস্রতা এখনো দেখোস নাই। ভাই আমি সত্যিই জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়ো ঢুকিয়ে দিল, পুরো এক প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো, ধারালো পিন, আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিনিটের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি, নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অসহ্য ব্যথায় কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে বল। পিনটা চোখের সামনে থেকে সরিয়ে নিল। ভাই সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাইয়ের ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপর হামলা করে। আসলাম খান হেরেই যাচ্ছিল, ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসলো, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিড আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই তারপর ডেভিড বাকি ডনদের সাহায্যে এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মারিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকেই ডেভিডকে পাওয়ার দিচ্ছি। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমার ডেভিডের ঠিকানা দে। ভাই সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানে তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দলেই। আচ্ছা তুই আমাকে বল তো, সেই দিন তুই ইচ্ছা করে কি ভাইকে বাঁচতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলে বাদশা রুদ্রের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু হলো। তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পিছনে তাকিয়ে দেখে কেয়া চিৎকার দিয়েছে। বাদশাকে এভাবে দেখতে যে কেউ ভয় পেয়ে যাবে।
কেয়া রুম থেকে দৌড় দিল। বাদশা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আরেকটা কথা, বাদশা আর কেয়া ছিল বিল্ডিংয়ের টপ ফ্লোরে। কেয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচাও, আমার পিছনে একটা খুনি আসছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশা সামনে আসলো। ভাইয়া, এটাই সেই খুনি। আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাদশার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাদশার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর একসময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাদশার আসল পরিচয় জানে। দীপ বাদশার পায়ের সামনে শুয়ে পড়লো। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও। সে তোমাকে চেনে না, তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না। আমি তো শুধু তোকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই। বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নে। কেয়ার মাথায় কিছু ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাদশা, কাজ কি শেষ হয়েছে? জিসান, তুমি? জিসান এবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাদশার দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছু নেই কেয়া, মাথা এত প্রেশার নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড? তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্লাইটে দেখা করবি সন্ধ্যার দিকে। চেনে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশা, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশা গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনে দেয়াল টপকে ভিতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপার না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড আর তার গার্লফ্রেন্ড। ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের পিয়ে নিশি আছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। আর রাহুল, সাব্বির ভিতরে যা। ভাই, আমরা যাব। চিৎকার করিস না, এই বাদশা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে নিয়ে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশা আর জিসান দরজার কাছে লুকিয়ে আছে। কিরে, তোরা এখানে? তোদের তো এই হাইট আউটের ব্যাপারে বলিনি। তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তা রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রোদ্রুপ ভাই আর বেঁচে নেই। কি? বাদশাহকেও মেরে ফেলেছে? তো তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি দরজার পিছন থেকে সামনে এলাম। কে রে তুই? তোদের আজরায়েল, বাদশাদা মাফিয়া কিং। বলেই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো, তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল, তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়াও ফায়ারিং করা শুরু করে। আবার এদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে, তাই ডেভিড আর কিছু করতে পারেনি। আর এইদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে, তাই রোকেয়াকে রেখে নিশি আর ডেভিড পিছনে দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন?
ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি না, বরং সেটা এক পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশার প্ল্যান কাজ করেছে, এখন শুধু খেলা হবে মৃত্যু। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশার আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন কেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকে সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের হয়। মানে? এখনই সব মানে বুঝতে কি হবে, সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটি ভর্তি হয়েছো? তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি। যেটা এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তার ওকের কি অবস্থা? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বেঁধে আছে। কিন্তু কেন আমরা ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি, আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দীপ? তুই কি জানিস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়ব তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিচ্ছু বলবো না। দরজার আড়াল থেকে বের হয়ে আসলো। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না। এই তোমাদের কাছে বাচ্চা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কেয়া তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কেয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাদশা তুই কি চাস কেয়া এখানে থাকবে কিনা? কেয়া আমাদের সাহায্য করতে পারবে ভাই, কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবে। ঠিক আছে, কিন্তু এখন বল, তুই ডেভিডকে এখন যেতে দিলি, এটা তো আগে বল। বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের মধ্যে ফরেনার মাফিয়ার সাথে এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু এইসবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছা করে সেখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথেই নেব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিড মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবস্থায় আমাদের ওপর অ্যাটাক করবে, আর তার জন্য তার ফরেন ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? বাদশা কিছু বলবে তার আগে রোকেয়া আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়া জ্ঞান ফিরছে। তাহলে এবার কি করব আমরা? এখন রোকেয়া থেকে ডেভিড আর ফরেনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের ওপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতে মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমাকে যা করা উচিত তাই করবে। ভাই কিয়া কি পারবে? হোয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশা আর সবাই রুমের বাইরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল।
কেয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল আর ও চোখ তোর জন্য ঘৃণা দেখেছিলাম, আর সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই, কেয়া যদি জানতো যে তুমি বাদশাদা মাফিয়া গ্যাং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন? কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। মানে ভাই, কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনে নেই, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই, সে আপনার নাম অনেক আগে শুনেছিল। বাদশার নাম তো দেশের কাউকে জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবি? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশাদা মাফিয়া কিংয়ের কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকে বাদশা ভাই যখন দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কিছু করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকে কেয়া বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাই না, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। তা হয় না দীপ। কেন নয়? বাদশা পিছনে তাকিয়ে দেখে কেয়া বাদশার পিছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফে সাথে কেউ যুক্ত হোক। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন করতে চাই। কেয়া, এইসব কথা পরে হবে, এখন বলো রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসেই। এই কথা শোনার পর বাদশা পৈশাসিকভাবে হাসা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে, আর সবাই রেডি হয়ে নে, আজকে রাতেই খেলা হবে, মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া, তুমি কি জানো যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমিই আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কিনা। আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এইটা শিওর। দেখা যাবে। বিকেল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? আমিও রেডি। না, তুই কোথাও যাবি না। কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দেন, সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাদশা কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাদশা, দরজা খুলো। সরি ফর দিস, কিন্তু আমরা সেখানে যাচ্ছি, সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা। 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশা কেয়ার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছায়। বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছায়। সাবধানে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখছি। মানে হলো রাহুল সিকিউরিটির মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশা ভাইয়ের হুকুম মতো। তারা এখন মনিটরের রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যেমন গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পিছনে দরজা দিয়ে ভিতরে গেল। সবাই মিটিং রুমে দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথেই আছে।
চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচতে পারবে না। ফরেনারের ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেলল সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগে বাদশা আর ওর টিম সবাইকে চারদিকে ঘিরে ফেলে। তোরা এখানে? You and yours then Badsha the Mafia King. तुम यहाँ पर आ गए पर जिंदा नहीं जा पाओगे। गट्स मार डालो सबको। ওকে, ইউ আর ফুলস উইথ কিউ এভরিবডি অলরেডি। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিলে, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তান ডনের লেগেছে, তারপরের গুলিটা দুবাই লন্ডনের লেগেছে, এদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেফ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফায়ারিংয়ে ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে আর সবার গুলিও শেষ হয়ে গেছে। বাচ্চা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম বাদশা কভার ফাইট করলেও পরে হ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড বাদশার লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়ে। ডেভিডের সামনে তার বডিগার্ডদের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক পড়েছেন, কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলায়। কথাটা বলে বাদশা তার ফায়ারিং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে, ফলে তার গলায় হাড় ভেঙে যায় আর অনবরত নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলে বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারলো আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায় আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানে তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশাও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেললো। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নেই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে। এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকেই খুঁজে যাচ্ছে, তাই বাদশা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। কেন আমার জীবন বাঁচলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও আছে। সেই জানালার কাঁচ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশা দা মাফিয়া কিংকে ভালোবেসেছি। অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম না যে যেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপারটা নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? হুম। 1 সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতর ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপছে। বাদশা কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। এই গল্প 2020-এর শেষ গল্প তার। সে তার লাস্ট গল্পের লাস্ট পর্বে বলে দিয়েছে যে এই সপ্তাহে আর কোনো গল্প দিবে না, বরং নতুন বছরের প্রথম দিনে সে সব পাঠকদের তার সিক্রেট এজেন্ট আর পুলিশ কমিশনারের বোন যখন প্রেমিকা এটার সিজন 2 একসাথে উপহার দিবে। এই কয়েকদিন তার অনেক কাজ আছে, প্লাস সে ইউটিউবে একটা নাটকের গল্পের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, তাই এই বছরের আর কয়েকটা দিন গল্প দিতে পারবে না। ওসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয়
তাকে তুমি জানো না? খবরদার, আমার প্রিয় লেখকের নামে কিচ্ছু বলে না আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাচ্চা গিয়ে তার বাবু মানে কেয়ার রাগ ভাঙাতে ব্যস্ত। আর এইটুকুতেই গল্পটা শেষ করলাম। এই পর্যন্ত আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আশা করি।